আমার জন্ম হয়েছিল আফগানিস্তানে। আমার দাদাজান জনাব শাহাবুদ্দিন খান উপরে কঠোর আর ভেতরে নরম মনের মানুষ ছিলেন। আফগানিস্তানের মানুষদের মাঝে মাঝে অনেক দুর্গতি পথে হতো। খাবার সংকট ছাড়াও আরও অনেক রকমের সমস্যা লেগেই থাকতো ওখানকার মানুষদের জীবনে। আফগানিস্তানের সকলে তালেবান পাঠান। ওখানকার পুরুষদের তার রাখতেই হতো আর মেয়েদের পর্দা করতেই হয়। আমার দাদার জন্য তেমন খুবই আল্লাহপ্রেমী মানুষ ছিলেন। কাজ ছাড়া বেশিরভাগ সময় মসজিদেই পড়ে থাকতেন। আমার দাদাজান পূর্ববর্তী পুরুষদের পারিবারিক অবস্থা মোটামুটি ভালোই ছিল। আমার দাদাজান আফগানিস্তানের মানুষদের নিজের স্বার্থ অনুযায়ী অনেক সাহায্যও করেছিলেন। আমার দাদাজানের কোনো মেয়ে ছিল না, 2 ছেলে সন্তান। আর আমার দাদিজান সালাহ বেগমকে নিয়ে খুবই সুখী ছিলেন। আমার বাবা জনাব শাহবাজ খান সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। নিজের কাজের প্রতি তিনি খুবই সিনসিয়ার ছিলেন। আর আমার ছোটো চাচা জনাব শেহজাদ খান আমাদের পারিবারিক ব্যবসা সামলাতেন। দাদাজানের শারীরিক অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। বয়সের সাথে সাথে শরীরে নানা রকমের অসুস্থতা ধরা পড়েছিল। একদিন আমার ছোটো চাচু ব্যবসার কাজে বাসা থেকে কিছুদিন দূরে থাকেন। দাদা আর দাদি তখন বাসায় একা। 15 দিন পর আমার ছোটো চাচু বাসায় ফিরেন, সাথে একজন ভদ্রমহিলাকে নিয়ে। দাদাজান চাচুকে জিজ্ঞাসা করতে চাচু জানান তিনি বিয়ে করেছেন। মেয়েটা চাচুর ক্লাসমেট ছিল, কলেজ লাইফে থেকে তাদের সম্পর্ক ছিল। চাচুর এমন একা একা বিয়ে করাটা দাদাজান কিছুতেই মানতে পারেনি। আমাদের বংশের নিয়মের বাইরে গিয়ে চাচু বিয়েটা করেছেন। চাচুর এভাবে বিয়ে করাতে দাদাজান অসুস্থ হয়ে পড়েন, কিন্তু আমার দাদিজান মেনে নিয়েছিল। আমার কাকিমা আফিয়া বেগম। দাদিজান ইচ্ছা করে দাদাজানের সকল দেখাশোনার ভার কাকিমাকে দেন। কাকিমা দাদাজানের সকল দেখাশোনার ভার আর সংসারের সব দায়িত্ব একাতে সামলাতে শুরু করেন। কাকিমার এমন দায়িত্ব কর্তব্য বোধ দেখে দাদাজান খুশি হন। বংশের নিয়মের গণ্ডি ভেঙে দেন দাদাজান। কাকিমার সেবায় আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তিনি। দাদাজান চান মানে আমার বাবা শাহবাজ খানকে বিয়ে দিতে। 2 ছেলে সন্তানের মুখ দেখতে না পারুক, তবে বিয়ে অন্তত দিয়ে যেতে চান তিনি। আমার বাবা বিয়ের অর্ডার পেয়েও বিয়ে করছিলেন না। তিনি তার কাজ ছাড়া অন্য কিছুতেই নিজেকে বাঁধতে নাড়ছিলেন। দাদাজান বিয়ের কথা বলতেই বাবা আপত্তি জানাতো। কাজের সূত্রে বাবাকে বাইরে বেশি থাকতে হতো। ছুটি পেলেও খুব একটা বাসায় আসতো না। হঠাৎ একদিন একটা গোপন মিশনে গিয়ে বাবার প্রায় 10 দিনের জন্য নিখোঁজ ছিল। বাবার টিমের কেউ বলতে পারছিল না বাবার খোঁজ। আমার দাদাজান আর দাদিজানকে এই ব্যাপারে কিছুই জানায় না বাবার টিমের কলিগরা। বয়স্ক মানুষ 2 জন ছেলে শোকে অসুস্থ হয়ে পড়বেন ভেবে তাদের কাছ থেকে সবটা গোপন করা হয়। বাবার কলিগরা জানতো তাদের গোপন মিশন করতে গিয়ে বাবার হয়তো গুলি লেগেছে, কিন্তু তারপরে যে বাবা কোথায় গায়েব হয়ে গেছে কেউ বলতে পারতো না। টিমের সকল ফোর্স বাবাকে খুঁজতে চিরুনি তল্লাশি চালিয়েছে, তবুও বাবার কোনো হদিশ তারা পায়নি। প্রায় 10 দিন পর বাবা নিজের ক্যান্টনমেন্টে ফিরে আসে। বাবার টিমের সকলে সেদিন বাবাকে অক্ষত অবস্থায় দেখে খুব খুশি হয়, সাথে অনেক প্রশ্নে জর্জরিত করে ফেলে। খুব ঠান্ডা মাথায় সকলের প্রশ্নের জবাব দিয়ে ওপর মহল থেকে প্রায় 1 মাসের ছুটি নেয় বাবা। বাবার কাছে কখনো কোনো গাফিলতি ফিল হচ্ছিল না, আর না কখনো কোনো ছুটি নিতেন তিনি। বাবার কাজের প্রতি এত দায়িত্ববোধ দেখে ওপর মহল বাবাকে 1 মাসের ছুটি দিয়ে দেন। তাদের অবস্থা তখন অনেকটা ভালো। গুলিটা শুয়ে বেরিয়ে গিয়েছিল। 1 মাসের ছুটিতে বাড়িতে এসে বিয়ের মত প্রকাশ করেন, সাথে এও বলেন মেয়ে তার নিজের পছন্দ করা আছে। দাদাজান খুব খুশি হন। দাদিজান বাবার হাতের কথা জিজ্ঞাসা করেন, করতে বাবা বলেন কিছুদিন আগে একটা গোপন মিশনে গিয়ে তার হাতে গুলি লাগে। গুলি খেয়ে আহত হয় তিনি মিশন থেকে সরিয়ে যাননি। হাতের ক্ষত নিয়ে পুরো মিশন কমপ্লিট করেন। পরিস্থিতি যখন নিজের হাতের মধ্যে তখন তিনি মিশন থেকে সরে যান। তিনি ভরসা রেখেছিলেন তার টিমের উপর, বাকিটা ওরা সামলে নিতে পারবে তিনি জানতেন। গোলাগুলি তখনও চলছিল বলে তিনি তার টিমের লোকদের কাছে পৌঁছতে পারেনি। হাতের ক্ষত নিয়ে তিনি লোকালয়ে চলে আসেন। প্রচণ্ড রকমের রক্তক্ষরণের ফলে জ্ঞান হারান তিনি। পরের দিন সকালে জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করেন। নার্সকে জিজ্ঞাসা করতে নার্স বলেন কিছু লোক তাকে এখানে নিয়ে এসেছে, সাথে অল্প বয়সী কিছু মেয়েও ছিল। তার মধ্যে একটা মেয়ে বাবাকে নিয়ে খুব বেশি ডিসপার্ট ছিল। সেদিন রাতে মেয়েটিও আবারও দেখা করতে আসে বাবার সাথে। বাবা মেয়েটির সাথে কথা বললে জানতে পারে মেয়েটি ওমানের নাম্বার ওয়ান এসি ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র ওনার জনাব আফতাব চৌধুরী, তার ছোট ভাই আদনান চৌধুরীর একমাত্র ছোট বোন অনন্যা চৌধুরী। সুমু কিছু বলতে নিল। শেহরাজ সুমুর ঠোঁটে নিজের আঙ্গুল চেপে ধরে সুমুকে চুপ করিয়ে দিয়ে বলল, আমি তোমার প্রশ্নটা জানি, অতটা তুমি নিজে থেকে পেয়ে যাবে। তবে হ্যাঁ, আমার কথার মাঝখানে তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না।
তোমার যত প্রশ্ন তুমি সব আমাকে আমার কথা শেষ হয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করবে। তবে আমার মনে হয় সবটা শোনার পর তোমার আর কোনো প্রশ্নই থাকবে না। তবে যদিও থাকে তখন করবে, আমি বলবো, কেমন? একটু থামলো শেহরাজ, কিছুটা দম নিয়ে আবারও বলল, মেয়েটির সাথে কথা বলে বাবা জানতে পারে মেয়েটা তার বন্ধুর সাথে আফগানিস্তানে এসেছে আফগানিস্তানে অভুক্ত মানুষদের সাহায্য করতে। মেয়েটি বাবার সেবা করেন। এতে দুজনের মধ্যে আস্তে আস্তে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠেন। বাবা মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটি রাজি হয়। তিনি তার বড় ভাই আফতাব চৌধুরীকে কল করে বাবার কথা বলেন। আফতাব চৌধুরী বলেন তিনি নেক্সট উইকে আফগানিস্তানে আসবেন বাবার জন্য। তখন তার পরিবার নিয়ে ওনার কাছে বিয়ের প্রস্তাব রাখবেন। বাবা বাড়ি ফিরে দাদাজানকে আর চাচুকে নিয়ে আফতাব চৌধুরীর কাছে যান। আফতাব চৌধুরী আর আদনান চৌধুরীর খুব আদরের ছোটো বোন আমার আম্মু মানে অনন্য চৌধুরী। বড় মামা প্রস্তাবে রাজি হয়ে যান। বড় মামার ছোটো মামার ইচ্ছে ছিল অনেক ধুমধাম করে তাদের বোনের বিয়ে দিবেন, কিন্তু আমার দাদাজানের ইচ্ছে বিয়েটা মসজিদে গিয়ে ইসলামিক মোতাবেক মেনে হয়। আম্মু আর আব্বু বিয়ে 6 মাসের মাথায় আমার বড় মামা আফতাব চৌধুরী সাউথ কোরিয়াতে চলে যান নিজের ফিল্মের শ্যুটের কাজে। তখন আমার কাকিমা 5 মাসের প্রেগনেন্ট। বড় মামা কোরিয়াতে গিয়ে একজন জনপ্রিয় মডেল মৌসেনের সাথে সম্পর্কে জড়িয়ে যান। তাদের সম্পর্কে 5 মাস চলতেই মামা জানতে পারেন মৌসেন 4 মাসের প্রেগনেন্ট, কিন্তু তিনি বাচ্চা নষ্ট করে ফেলতে চান নিজের ক্যারিয়ারের জন্য। বড় মামা কিছুতেই তার গার্লফ্রেন্ডের এমন সিদ্ধান্তে রাজি হননি। তিনি মৌসেনকে কথা দেন যে বিয়েটা করে বাচ্চা হয়ে গেলে মামা কোনোদিনও তার কেরিয়ার প্রতি বাধা হয়ে দাঁড়াবেন না, শুধু তার বাচ্চাটা চাই। মৌসেনকে অনেক বোঝানোর পর তিনি রাজি হন। অবশ্য তিনি মামাকে খুব ভালোবাসতেন, কিন্তু বিয়ে বাচ্চা এইসব তার ভাবনার বাইরে ছিল। মৌসেন ছিল খ্রিস্টান আর আমার বড় মামা মুসলিম, কিন্তু মামার কথায় বিয়েটা হয় আমাদের ইসলামিক মোতাবেক মেনে। মৌসেনের এই ধর্ম নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। বিয়ের দিন রাতে মৌসেনকে দিয়ে মামা ইসলাম ধর্ম গ্রহণ করায়। আরও কথা দেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলে মামা কোনোদিনও তাকে কোনো কিছুর জন্য জোর করবেন না। তিনি আগে যেমন স্বাধীনচেতা মানুষ ছিলেন আজীবন তাই থাকবেন। এদিকে 9 মাসের শুরুতেই ডেলিভারি হয় আমার কাকিমার। তার গোল জুড়ে ফুটফুটে একটা ছেলে সন্তান আসে। দাদাজান খুশি হয়ে বাচ্চাটার নাম দেন শারবাস। কিন্তু কেউ এটাও জানতো না আমার আম্মুও তখন 3 মাসের প্রেগনেন্ট। অবশ্য আম্মু নিজে থেকে জানেনি কাউকে। আম্মু ভেবেছিল আব্বু বাড়িতে আসলে তাকে বিয়ের খবরটা দেবে। শারবাসের বয়স তখন 1 মাস। আব্বু বাড়িতে আসেন। আম্মু খুশির খবর আব্বুকে দেন। বড় মামা মামিকে নিয়ে বিয়ের পরের দিনেই ওমানে ফিরে আসেন আর মামিকে আমাদের বাসায় রাখেন। এদিকে নিজের বউ 4 মাসের প্রেগনেন্ট, অন্যদিকে নিজের ছোট বোন 3 মাসের প্রেগনেন্ট। তার উপর বাসা আরও একটা ছোট্ট 1 মাসের বাচ্চা আছে। সকলের খুশি আর ধরে না। আমার মামি 9 মাস 10 দিন ডেলিভারি করার জন্য হসপিটালে অ্যাডমিট করানো হয়। তখন আমার প্রেগনেন্ট 8 মাস 8 দিন চলে। সকলে মিলে হসপিটালে যান। আমাকে যেতে বারণ করা হলেও আমার কারোর কথা শোনেনি। আর সেদিন রাতে আমার দাদাজান হঠাৎ স্ট্রোক করে ইন্তেকাল করেন। হসপিটালে তখন মামনির ডেলিভারি শুরু হয়নি। হসপিটালে খবরটা আম্মুর কানে যাওয়ার পর আম্মু কান্নায় ভেঙে পড়েন। আম্মুর বাবা মা না থাকায় আমার দাদাজান আর দাদিজানকে নিজের মা বাবার স্থানে বসিয়েছিলেন আমার আম্মু। মামার আম্মুকে ধরে রাখতে পারেন না। পাগলের মতো ওই অবস্থায় হসপিটাল থেকে বেরোতে গিয়ে হসপিটাল মেজের উপর পড়ে যায় আমার আম্মু। তখন আম্মুর অবস্থা অনেকটা ক্রিটিক্যাল। ডক্টর জানে এখনও ডেলিভারি করতে হবে। যেভাবে পড়েছে এখনই অপারেশন না করলে দুজনের কাউকেই বাঁচানো সম্ভব হবে না। আমার আম্মুর আর মামানির সেদিন একসাথে ডেলিভারি হয়। আম্মুর অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও আম্মুর ডেলিভারি আগে করানো হয়। সেদিন হসপিটালে 2 ঘরে 2 পুত্র সন্তান হলো। মামা তার সন্তানকে কোলে নিয়ে নাম রাখলো আরিয়ান চৌধুরী, আর আমার বাবা ভিডিও কল দিয়ে সন্তানের মুখ দেখে নাম রাখলো শেহরাজ খান। আমার বাবা সেদিন কিছুক্ষণের জন্য এসেছিলেন। আমার দাদাজানকে দাফন করে আবারও চলে গিয়েছিলেন তার কাজের জায়গায়। আম্মুর কাছে আসার মতো সময় হয়তো তার কাছে ছিল না। এতে আম্মু একটুকু রাগ করেনি বাবার উপর। দাদাজানের মৃত্যু 6 মাসের মাথায় দাদিজান ইন্তেকাল করেন। দাদাজানের বেলায় বাবা আসলেও দাদিজানের বেলায় বাবা আসতে পারেনি। দাদাজানের পাশে দাদিজানকে দাফন করা হয়। তারপর বাবা চাকরি ছেড়ে দেন। তার 2 মাস পরে আমার পুরো পরিবার ওমানে শিফট হয়। তারপর থেকে আমরা ওমানে থাকি। আর মামনি তো আরিয়ানের জন্মের 1 মাসের মাথায় কোরিয়াতে ফিরে যান। বড় মামাও কিছু বলেননি মামনিকে। আমার আম্মু আমাকে আর আরিয়ানকে একসাথে বড় করেছেন। তুমি জানো আরিয়ান দেখতে একদম ওর মায়ের মতো। তোমাদের ভাষায় কোরিয়ান বয়। শারবাজ আমার আর আরিয়ানের বড়, তবে 1 বছরও না, 6 মাসের বড়। আর আরিয়ান আর আমার একদিনই জন্ম হয়, রাতে। তাই আমরা 3 জন সমবয়সী। বড় মামা মাঝে মাঝে আমাদের বাড়িতে এসে আরিয়ানকে দেখে যেতেন। আমাদের যখন 5 বছর বয়স তখন মামনিও আবার ওমানে ফিরে আসেন।
এশিয়া আরিয়ানকে নিয়ে যান আমাদের বাড়ি থেকে। বলেন যে এখন থেকে তার ছেলে নাকি তার কাছেই থাকবে। অথচ দেখো 5 বছরে একটা বারের জন্য আরিয়ানকে দেখতে আসেনি। যখন আরিয়ান খুব কাঁদতো ওর মায়ের জন্য, তখনই শুধু ফোনে কথা বলিয়ে দেওয়া হতো। সেটাও 2-3 মাস পর পর। তার নাকি ফোনে কথা বলার মতো সময় হতো না। তবে হ্যাঁ, আরিয়ানের প্রতি বার্থডেতে এক্সপেন্সিভ গিফট পাঠাতে ভুলতো না তিনি। ওমানে ফিরে আসার 1 বছরের মধ্যেই মামনি আবার প্রেগনেন্ট হয়। একটা কন্যা সন্তানের জন্ম দেন তিনি, যার নাম রাখা হয় রোজা। রোজার জন্মের 1 বছর পর বড় মামি আরিয়ানার রোজাকে নিয়ে কোরিয়াতে চলে যান। এরপর মাঝে মধ্যেই আসতেন। আরিয়ান পড়াশোনা শেষ করে বড় মার পারিবারিক ব্যবসায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ে। রোজা বড় হয়ে বড় মেয়ের মতো মডেলিং করে। তুমি কোরিয়ান ড্রামা দেখেছো সুইটহার্ট? হ্যাঁ দেখি, কোরিয়ান ড্রামাতে হিরো ভিলেন দুটোর ওপরেই ক্রাশ খাই আমি। সুমুর কথা শুনে রেগে গেল শেহরাজ। সুমুর কোমরে জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে শেহরাজ বলল, ওয়ার্নিং দিচ্ছি সুইটহার্ট, তোমার এই মুখে আমি ছাড়া অন্য কোনো পুরুষের নাম আর কোনো ধরে নিলে তুমি থাকবে, কিন্তু অন্য ছেলের নাম নেওয়ার জন্য তোমার এই সুন্দর মুখটা আর থাকবে না। হেসে ফেলল সুমু। শেহরাজের কথাগুলো মজার ছলে নিল। শেহরাজের গলা জড়িয়ে ধরে শেহরাজের কাঁধে মাথা রেখে বলল, আচ্ছা আর নিব না, আপনি তারপর বলুন। কোরিয়ান হিরো আরিয়ান চৌধুরীকে চেনো? কাঁধ থেকে মাথা তুলে শেহরাজের দিকে চোখ বড় বড় করে তাকালো সুমু। সুমুর অবস্থা দেখে মিটিমিটি হাসছে শেহরাজ। অবাকের স্বরে সুমু বলল, মানে ওই আরিয়ান চৌধুরী আপনার মামাতো ভাই? এটাও সত্যি? আপনি জানেন আমার সব বান্ধবীরা ওনাকে কত পছন্দ করে, ইভেন কথাটা শেষ করতে পারল না সুমু। শেহরাজ সুমুর ওষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। তবে এই ছোঁয়া কোমল ছোঁয়া না। শেহরাজ রীতিমতো যুদ্ধ চালাচ্ছে সুমুর ওষ্ঠের উপর। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলেছে সুমু। সুমুর চোখের পানিতে দুজনার গাল ভিজে গেছে। হাত দিয়ে শেহরাজের পিঠ আর চুল চেপে ধরেছে সুমু। সুমুর নখ বসে গেছে শেহরাজের পিঠে, তবুও সুমুর ঠোঁট থেকে সরে আসলো না শেহরাজ। বরং সুমুর এমনভাবে চেপে ধরাতে শেহরাজ আরও আশকারা পেল। শেহরাজ মুখের মধ্যে নোনতা অনুভব করলো, তবুও ছাড়লো না সুমুকে। ব্যথা সহ্য করতে না পেরে মৃদুস্বরে আর্তনাদ করলো সুমু। হুঁশ ফিরল শেহরাজের। ছেড়ে দিল সুমুর ওষ্ঠ। সুমু ওষ্ঠের অবস্থা বেহাল। এখনো চোখ বন্ধ করে রেখেছে সুমু। সুমুর ঠোঁটের উপর রক্ত দেখে শেহরাজ হেসে বলল, ও, এই নোনতা স্বাদটা ব্লাডে ছিল, আর আমি ভাবলাম মিষ্টি বেশি খাওয়ার ফলে মিষ্টিটা নোনতা স্বাদ ধারণ করেছে। কোনো কথা বলল না সুমু। চোখ মেলে পর্যন্ত তাকালো না। শেহরাজ দুষ্টু হেসে পুনরায় বলল, এখনো চোখ অফ করে আছো কেন? আবার একবার মিষ্টি খেতে চাও নাকি? এমনিতেও চুমু খাওয়ার পর তোমার ঠোঁট জোড়া আরো বেশি নেশালো লাগছে, আফিমের মতো টানছে আমাকে। তুমি চাইলে আরো একবার। চোখ মেলে তাকালো সুমু। চোখ দিয়ে এখনো পানি পড়ছে। শেহরাজ ওষ্ঠ এগিয়ে নিল সুমুর গালের কাছে। ঠোঁট দিয়ে শুষে নিল সুমুর চোখের পানি। ঠোঁট সরিয়ে সুমুর দিকে তাকিয়ে বলল, ইউ নো হোয়াট সুইটহার্ট, শুধু তুমি না, তোমার চোখের পানিটাও আমার কাছে তোমার মতোই মূল্যবান। আর এত মূল্যবান জিনিস আমি মাটিতে ফেলতে পারি না। পকেট থেকে রুমাল বের করে সুমুর ঠোঁটে রক্ত মুছে দিয়ে বলল, এটা শুধু টেইলার ছিল সুইটহার্ট, আমার কোনো কথাই হালকাভাবে নিও না। সুমু আলতো হাসলো। ঠোঁটের ব্যথাকে ইগনোর করে বলল, এই চুম্বনে কি আপনি খুশি হয়েছেন? শেহরাজ অকপটে উত্তর দিল, খুব, একদম আমার মনে মতো চুম হয়েছে এটা। তাহলে এমন চুমু আমি বারবার স্বেচ্ছায় আপনার থেকে গ্রহণ করতে রাজি আছি। আপনার খুশির জন্য জান কুরবান খান সাহেব। সেখানে এইটুকু ব্যথা তো কিছুই না। আপনার খুশির জন্য যে কোনো ব্যথাকে লক্ষ কোটি গোলাপের শুভেচ্ছা দিয়ে আমার জীবনে স্বাগত জানাই। শেহরাজ আলতো করে ঠোঁট ছোঁয়ালো সুমুর ক্ষতবিক্ষত ঠোঁটে। সুমু পুনরায় বলল, সে যদি আপনার মতো মামাতো ভাই হয়ে থাকে, তাহলে ওর কল আপনি বারবার কেটে দিচ্ছেন কেন? কিছু প্রশ্নের উত্তর না হয় এখন তোমার না জানাই থাক। এই প্রশ্নের উত্তর তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে আস্তে আস্তে জানতে পারবে। আপনার মামা যদি ফিল্ম ইন্ডাস্ট্রির এত বড় প্রডিউসার হয়, তাহলে আপনিও অবশ্যই অনেকবার ফিল্মের জন্য ডাক পেয়েছেন। এমনিতেই আপনি যা দেখতে বলিউডের কোনো হিরোর থেকে কোনো অংশে কম নন, আর বডি ফিটনেসটাও জাস্ট মারাত্মক। আপনার সৌন্দর্যের ব্যাখ্যা করা অসম্ভব। হ্যাঁ, ডাক এসেছে আমার, শুধু মামা থেকে বলিউডের আরও অনেক প্রডিউসার থেকে এসেছে। আমি গ্রহণ করিনি। এইসব অভিনয় জগৎ আমার জন্য না সুইটহার্ট। আচ্ছা খান সাহেব, আপনার পরিবার আমাকে যদি মেনে না নেয় তখন কি হবে? সুমুর প্রশ্নে শেহরাজ হেসে বলল, हो ना हो सब राजी, दिल राजी, तो रब राजी सुइटहार्ट।
বেড থেকে ফোনটা হাতে নিয়ে একে একে সবার পিক দেখালো শেহরাজ। রুমের দরজা টোকা পড়তে উঠে দাঁড়ালো দুজনে। কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে দুজনের কেউই খেয়াল করেনি। রাতে পিকনিক প্ল্যান করা হয়েছে। শেহরাজ গিয়ে রুমের দরজা খুলে দিল। সুমু ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঠোঁটে লিপস্টিক পরে নিল, তবে ঠোঁট ফুলে ঠোঁটের বেহাল অবস্থা। শেহরাজ ওর বন্ধুদের নিয়ে বাহিরে চলে গেল। সামিয়া নাজবিন সুমুর রুমে এসে বেডের উপর উঠে বসলো পিকনিক প্ল্যান করবে বলে। ওমান বুড়াইমি শহর ফিল্ম ইন্ডাস্ট্রি নাম্বার 1 প্রডিউসার আফতাব চৌধুরী তার ছেলে পার্মানেন্টলি তার কাছে ফিরে আসার উপলক্ষে আজ তার নিজ ম্যানশনে গ্র্যান্ড পার্টির অর্গানাইজ করেছে। চৌধুরী ম্যানশনে আজ মানুষে ভরপুর। অবশ্য এমন পার্টি আফতাব চৌধুরী মাঝে মধ্যেই দিয়ে থাকেন, তবে আজকেরটা বিশেষ। অসংখ্য প্রেস মিডিয়া ভিড় হয়েছে আজ। আরিয়ান চৌধুরীকে পার্টিতে উপস্থিত কেউ কখনো সরাসরি দেখেনি। 8 বছর বয়সে মৌসেনের সাথে কোরিয়ার মাটিতে পা রাখার পর খুব একটা ওমানে আসেনি আরিয়ান। রোজা বেশিরভাগ সময় ওমানেই থাকতো। সে ওমানে নিজের বাবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে মডেল হিসেবে কাজ করে। খুব প্রয়োজন পড়লে মা ভাইয়ের সাথে দেখা করতে কোরিয়াতে যেত। ওমানে নিজের বাবার বাসা ছেড়ে অলওয়েজ শাহবাজ খানের বাসায় পড়ে থাকে। শেহরাজকে অসম্ভব ভালোবাসে মেয়েটা, কিন্তু রোজার গায়ে পড়া স্বভাব একদম পছন্দ করে না শেহরাজ। রোজা দেখতে অসম্ভব সুন্দরী, গায়ের রং দুধে আলতা, রিবন্ডিং করা চুলগুলোতে ব্রাউন কালার করে পিঠ পর্যন্ত কেটে ছোট করে রাখা। অলওয়েজ ওয়েস্টার্ন পরে অভ্যস্ত রোজা। শাহবাজ চৌধুরী রোজার এমন খোলামেলা স্বভাব একদম পছন্দ করে না। বউয়ের ভাইয়ের মেয়ে বলে কিছু বলতে পারেন না তিনি। শেহরাজের সাথে অনেকবার বিয়ের কথা উঠলেও ছেলের কানে এই কথা যাবার আগেই শাহবাজ খান স্ত্রী অনন্যা বেগমকে বারণ করে দিয়েছেন। অনন্যা বেগম চান রোজা তার বড় ছেলের বউ হোক। তার ধারণা বিয়ের পর হয়তো রোজা শ্বশুর শাশুড়ির সামনে আর এমন খোলামেলা পোশাকে ঘুরবে না। ড্রয়িং রুমের পার্টি সকলে উপস্থিত। অনন্যা বেগমরাও এসেছে, সাথে ছোট ছেলে রিয়াজও এসেছে। আর কেউ আসেনি তার সাথে। শাহবাজ খান এসব পছন্দ করেন না বলে তাকে বারবার বললেও পার্টিতে আনতে পারেননি অনন্যা বেগম। আরিয়ান এখনো পার্টিতে এসে উপস্থিত হয়নি। সে ভিআইপি মানুষ, আর ভিআইপিরা অলওয়েজ সবার শেষে এন্ট্রি নেয়। পার্টির সকলে তার অপেক্ষায় বসে আছে। ওমানে ফিরে অনেকবার শেহরাজের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে আরিয়ান। ইভেন আরবাজকেও পর্যন্ত কল করেছে। ওদের সাথে কথা হলো, শেহরাজের সাথে হয়নি। শেহরাজের এমন ইগনোর আরিয়ানের রাগ বাড়িয়ে দিলেও নিজেকে যথেষ্ট শান্ত রেখেছে সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আরিয়ান। পরনে ব্ল্যাক ব্লেজার, ফর্সা শরীরে ব্ল্যাক কালারটা আরও বেশি শরীরের উজ্জ্বলতা বাড়িয়ে দিয়েছে। বা হাতে ব্ল্যাক রোলেক্স ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করে রাখা, তবুও কপালের উপর কিছু চুল ফেলে রেখেছে। ডান পাশের ভ্রুতে রূপার চিকন রিং পরা, ডান হাতে রূপার ব্রেসলেট পরা, গলায় রূপার মোটা চেন, বা হাতে প্রতিটা আঙ্গুলে ব্ল্যাক রিং পরা, ডান হাতের তর্জনী, মধ্যমা আর অনামিকা আঙ্গুলে একই ডিজাইনের রিং পরা। মুডটা বিগড়ে থাকলেও মুডটাকে ফ্রেশ ঠান্ডা রাখা ট্রাই করছে সে। আরিয়ানের ফোনটা তখন থেকে বেজে চলেছে। স্ক্রিনের উপর এর নামটি ভেসে উঠছে বারবার। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আরিয়ানের এমন হাজারো সুন্দরী মেয়ে তার জন্য পাগল। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে সকলেই গসিপ করে। প্লে বয় নামে সকলের কাছে আরও বেশি পরিচিত আরিয়ান। তবুও মেয়েরা তার জন্য পাগল। আরিয়ানের কাছে মেয়ে মানুষ টাইম পাস আর একটা রাতের বেড পার্টনার মাত্র। রোজ রাতে নিউ নিউ মেয়ে তার বেড পার্টনার হয়। এক জিনিস দুবার টেস্ট করে না। আজ পর্যন্ত এক মেয়েকে নিয়ে দুবার বেডে যায়নি সে। মেয়েরাও তার সাথে একটা রাত কাটানোর জন্য মরিয়া হয়ে থাকে। কোনো মেয়ে আরিয়ানকে খুশি করতে পারলে আরিয়ানও সেই মেয়েকে খুশি করে দেয়। মেয়েটার প্রাপ্য দামের থেকে 4 গুণ বেশি দাম দেয়। কোরিয়াতে অলওয়েজ রাতটা তার বাড়ি হোটেলে নিজের বাংলো বাড়িতে মেয়েদের সাথে কাটে। আরিয়ানের ভাষ্যমতে পৃথিবীর সব থেকে বড় নেশা মেয়ে নেশা, আর নেশা করতে আরিয়ান চৌধুরী সব থেকে বেশি ভালোবাসে। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক পপুলার হিরোইনদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে আরিয়ান, তবে কোনো মেয়ের সাথে 1 মাসের বেশি রিলেশন থাকার রেকর্ড নেই আরিয়ানের। সোশ্যাল মিডিয়াতে সে একজন কমন পার্সন, সকলের গসিপ করার জন্য। তাকে নিয়ে নতুন নিউজ সোশ্যাল মিডিয়াতে রোজ ভাইরাল হয়। বেড পার্টনার হিসেবেও বেস্টটাই চুজ করে সে। তার বেড পার্টনার হতে গেলে মেয়েটাকে ভার্জিন হতে হবে, সুন্দরী হতে হবে, লজ্জা থাকতে হবে। কিন্তু আরিয়ানের সামনে মেয়েরা আসলেই লজ্জা শরম ভুলে যায়, নির্লজ্জের মতো আচরণ শুরু করে। এর জন্য অনেক মেয়েই আরিয়ানের এক রাতে বেড পার্টনার হওয়ার থেকেও রিজেক্ট হয়েছে। একটা মেয়েকে ছুতে গেলে সে যদি লজ্জায় কুকড়ে না যায়, তাহলে নাকি তার সাথে কিছু করে মজা পায় না আরিয়ান। সব কিছু মেয়েটার ইচ্ছেতেই হবে, তবে যখন কিছু করতে যাবে তখন মেয়েটার রিয়াকশন থাকবে এমন যে তার সাথে জোর করে সব কিছু করা হচ্ছে, তাই সে পালাতে চাইছে। এতেই নাকি আরিয়ান খুশি হয়, শরীরে অন্যরকম এনার্জি পায়। মেয়ের হাতে বড় নখ থাকা যাবে না। নিজের শরীরে কোনো স্পট পছন্দ করে না আরিয়ান। অন্যের ব্যবহার করা জিনিস আরিয়ান চৌধুরী তার ত্রিসীমানার মধ্যেও ঘেঁষতে দেয় না।
তার ভাষ্যমতে যেখানে সে নিজের ইউজ করা কোনো মেয়েকে একটা রাতের বেশি বেডে নেয় না, সেখানে অন্যের ইউজ করা কোনো মেয়েকে তো আরিয়ান নিজের বাড়ির সার্ভেন্টের কাজও দিবে না। শুধু একটা মানুষের সব কিছুর উপর আরিয়ান চৌধুরীর এক আকাশ সম পরিমাণ লোভ। সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির যে কোনো জিনিসের প্রতি এই লোভটা তার ছোটবেলা থেকে জন্মেছে। না দিতে চাইলে জোর করে মিথ্যে কান্না কেঁদে হলেও সেই জিনিসটা নিজের করে ছেড়েছে, আর যেটা নিতে পারেনি সেটা নিজ হাতে ধ্বংস করেছে। আরিয়ান ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে অ্যানা বলল, What happened, babes? Why you don't pick up my call? আরিয়ান কিছুটা রাগী স্বরে বলল, Anna, why are you disturb me? I am very busy now. Please don't call now. I will call you later. Bye. অ্যানাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিয়ে ফোনটা পকেটে পুরে রুম ছেড়ে বেরিয়ে গেল আরিয়ান। রাতের আকাশে চারটা থালার মতো উঠেছে, চারপাশটা চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। রাহিনরা সমুদ্র পাড়ে মাদুর বিছিয়েছে, মাদুরের উপর নানান রকমের রান্নার সরঞ্জাম রেখেছে। গাছের টুকরো ঘরের চালের মতো শেপ দিয়ে আগুন জ্বালানো হয়েছে। সুমু সামিয়াদের সাথে বসেছে। শেহরাজ অন্য সাইডে হাতে গ্রিন টি নিয়ে বিষণ্ণ মনে আগুনের শিখার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। আইয়ুব আর রাহিন বারবিকিউ বানাতে ব্যস্ত। অমিত, নিহাল, শারবাজ, আরবাজ, রিসাতরা সকলে মিলে ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত। স্যান্ডিও আছে ওদের সাথে। সুমু অনেকক্ষণ ধরে খেয়াল করছে শেহরাজকে। সামিয়াদের কিছু না বলে কথার মাঝে ওদের থেকে সরে শেহরাজের পাশে এসে বসলো। শেহরাজ সুমুর উপস্থিতি টের পায়নি এখনো। সুমু আলতো হাতে শেহরাজের কাঁধে হাত রাখলো। শেহরাজ আগুনের দিক থেকে চোখ সরিয়ে সুমুর দিকে তাকালো। সুমু ঘন ঘন চোখের পলক নাড়ল। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল তার খান সাহেবের দিকে। শেহরাজ আলতো হেসে আবারও আগুনের শিখার দিকে তাকিয়ে চায়ের কাপে ছোট্ট একটা চুমুক বসালো। শারবাজ শেহরাজকে ডাক দিল ব্যাডমিন্টন খেলার জন্য। শেহরাজ বারণ করতে দিতেই সুমু শেহরাজের হাত ধরলো। শেহরাজ হাত থেকে চায়ের কাপটা নিচে রেখে সুমুকে নিয়ে উঠে দাঁড়ালো। এগিয়ে গেল শারবাজদের কাছে। শারবাজ আর নিহাল ওদের দুজনের র্যাকেট সুমু আর শেহরাজের হাতে দিয়ে দিল। শীতের রাতে কুয়াশা উড়িয়ে দুজন ভালোবাসার মানুষ ব্যাডমিন্টন খেলায় মেতে উঠলো। শারবাজ এমন সুন্দর দৃশ্য সুমুর পেছন থেকে ভিডিও শ্যুট করলো। শারবাজ ওখানে দাঁড়িয়ে ভিডিওটা করে এডিট করে সুন্দর একটা গান অ্যাড করে হোয়াটসঅ্যাপে শেহরাজকে সেন্ড করে দিল। ব্যাডমিন্টন খেলা শেষ। এদিকে বারবিকিউও রেডি। টমেটো ক্যাচাপ দিয়ে তৃপ্তি করে সকলে বারবিকিউ খেলো। ছোট্ট পিকনিক শেষে সকলে আবারও ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত হলো। রাহিন আর সামিয়া খেলার সময় শারবাজদের ভিডিও ক্লিপ নিল, কিন্তু বিপত্তি বাঁধল আইয়ুব আর নাজমিনের বেলায়। আইয়ুব কর্ক নাজমিনের গায়ে ছুঁড়েছে। নাজমিন রাগের চোটে র্যাকেট নিয়ে ছুটছে আইয়ুবের পিছনে। শারবাজ ওদের দৌড়াদৌড়ির ভিডিও ক্লিপ নিল। সুমুরা আটকাচ্ছে না নাজমিনকে। সকলে মিলে ওদের কাণ্ড দেখে হাসছে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে নাজমিন। ধপাস করে বালির উপর বসে পড়ল সে। আইয়ুব দৌড়ে এসে নাজমিনের পাশে বসে নাজমিনের কাঁধে মাথা রেখে জোরে নিঃশ্বাস ছাড়ল। নাজমিন রাগী লুক নিয়ে আইয়ুবের দিকে তাকিয়ে সরে বসলো। অমনি আইয়ুব ধপাস করে বালির উপরে পড়ে গেল। আইয়ুব কিছু বলতে যাবে তার আগে নাজমিন উঠে চলে গেল। ওদের খুনসুটি শেষ হতে রাহিনরা রিসোর্টে ফিরে যাবার জন্য সবকিছু গুছিয়ে গাড়ির ডিকিতে তুলে নিল। একে একে সকলে গাড়িতে উঠে পড়ল। সুমু গাড়িতে উঠতে যেতে শেহরাজ বাধা দিল। রাহিনদের উদ্দেশ্যে বলল, তোরা যা, আমরা একটু পরে আসছি। রাহিন সম্মতি জানিয়ে গাড়ি স্টার্ট দিল। একটা গাড়ি শেহরাজদের জন্য পড়ে রইল। ওরা চলে যেতে শেহরাজ সুমুর হাত ধরে সমুদ্রের পাড়ে গিয়ে বসলো। সুমু শেহরাজের কাঁধে মাথা রেখে বসলো। শেহরাজ তার হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে রাখলো সুমুকে। সমুদ্রের পানির উপর চাঁদের আলো চিকচিক করছে। সুমু সমুদ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনার কি হয়েছে খান সাহেব? কিছু না, তাহলে কি নিয়ে এত ভাবছেন আপনি? ভাবছি তোমাকে নিয়ে খুব তাড়াতাড়ি মনে ফিরে যাব। বিজনেসের অনেক ক্ষতি হচ্ছে। সেন্ডিও এখানে, নাজিনা দেখে কি হচ্ছে। তারপরও থেমে গেল শেহরাজ। সুমু বাকিটা শোনার জন্য আর প্রশ্ন করলো না শেহরাজকে। সুমু জানে তার খান সাহেব যখন ইচ্ছে করবে তখনই কথাটা পুরো শেষ করবে। শেহরাজ কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ করে বলল, বেশ সুইটহার্ট। সুমু অবাক হয়ে বলল। ভিজবো মানে? শেহরাজ উঠে দাঁড়িয়ে সুমুর দিকে হাত বাড়িয়ে দিল। সুমু শেহরাজের হাত ধরে উঠে দাঁড়ালো। শেহরাজ সুমুর হাত ধরে এগিয়ে গেল সমুদ্রের পানির দিকে। সুমু শেহরাজকে পানির দিকে এগিয়ে যেতে দেখে ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল। শেহরাজ সুমুর হাত ছেড়ে দিয়ে পা থামিয়ে ফেললো, তবে সুমুর দিকে ফিরে তাকালো না। সুমু বড় বড় করে দুবার নিঃশ্বাস ছেড়ে চট করে শেহরাজের হাত আঁকড়ে ধরে নিজেই শেহরাজকে নিয়ে গেল সমুদ্রের পানির দিকে। বুক সমান পানিতে নামলো দুজনে। শীতের রাতে পানি ভীষণ ঠান্ডা হওয়ায় সুমু কাঁপতে লাগলো। শেহরাজ তার বলিষ্ঠ দুহাতে বাহুতে সুমুকে এমনভাবে আগলে রাখলো যেন ছেড়ে দিলে কোথাও হারিয়ে যাবে তার সুমু। সুমুর দিকে নেশাগ্রস্ত চোখে তাকিয়ে বলল, ভয় পেয়ে নামলে কেন পানিতে? সুমু মৃদু হেসে বলল, সুমুর সাথে সুমুর ঢাল রয়েছে। সুমু জানে এই ঢাল সুমুকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। এই ঢালের ভরসায় শুধু পানি কেন, আগুনকেও ছুঁয়ে দিতে রাজি আছে সুমু। শেহরাজ খান নামক এই ঢাল যেমন
সুমুকে আগুনে পুড়তে দেবে না, তেমন এই পানিতেও ডুবতে দেবে না। এইটুকু বিশ্বাস তো চোখ বন্ধ করে সুমই শেহরাজ খান নামক ঢালটার প্রতি রাখে। শেহরাজ মুচকি হেসে সুমুর ব্যথা জড়িত ফুলে থাকা ওষ্ঠ নিজের ওষ্ঠের দখলে নিল। সুমু চুপচাপ শেহরাজের পিঠ আঁকড়ে ধরে শেহরাজের ভালোবাসার ছোঁয়া অনুভব করতে লাগলো। পার্টি পুরো জমে উঠেছে চৌধুরী ম্যানশনে। সকলে বিয়ার ওয়াইনের গ্লাস হাতে নিয়ে ডান্স করছে। সব ধরনের অ্যালকোহল পার্টিতে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে। আরিয়ান পার্টির মধ্যে এন্ট্রি নেওয়ার সময় পুরো স্পটলাইট তার উপরে ছিল। প্রেস মিডিয়া এসে ঘিরে ধরেছিল আরিয়ানকে। আরিয়ানের বডিগার্ডরা সবটা সামলে নিয়েছে। ওমান শহরের অনেক বড় বড় হিরো হিরোইন প্রডিউসাররা উপস্থিত আছে পার্টিতে। অনন্যা বেগম আগে থেকে এই সব কিছুতে অভ্যস্ত, তাই তার বেশি একটা সমস্যা হচ্ছে না পার্টি অ্যাটেন্ড করতে। ড্রয়িং রুমের এক সাইডে বারের মতো করে সব রকমের অ্যালকোহল রাখা হয়েছে। সেখানে দুইজন ওয়েটার দাঁড়িয়ে আছে। আরিয়ান চৌধুরী হাতে ওয়াইনের গ্লাস নিয়ে বসে বসে ওয়াইন খেয়েই যাচ্ছে। যখনই গ্লাস ফাঁকা করে রাখছে আবারও ওয়েটার গ্লাসে ওয়াইন ঢেলে দিচ্ছে। দূর থেকে একটা মেয়ে বারবার আরিয়ানের দিকে তাকাচ্ছে। আরিয়ান বিষয়টা লক্ষ্য করলে তেমন একটা পাত্তা দেয়নি। মেয়েটা হাতে ওয়াইনের গ্লাস নিয়ে এগিয়ে আসলো আরিয়ানের দিকে। আরিয়ানের গার্ডরা আটকালো মেয়েটিকে। আরিয়ান হাত দিয়ে ইশারা করতে সরে গেল গার্ড দুজন। মেয়েটি এসে আরিয়ানের সামনে দাঁড়ালো। আরিয়ানের সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, Hey, handsome man, dance with me? আরিয়ান কোনো কথা বলল না। মেয়েটিকে আপাদমস্তক দেখে বাঁকা হাসলো। এক চুমুকে পুরো গ্লাসটা ফ্যাকা করে মেয়েটার হাতে হাত রেখে উঠে দাঁড়ালো। মেয়েটা খুব খুশি হলো। মেয়েটা আরিয়ানকে নিয়ে সবার সাথে মিশে গিয়ে ডান্স করতে লাগলো। পার্টির অনেকেই মেয়েটির ভাগ্য দেখে আফসোস করলো। আবার ভাবলো নেহা সেনগুপ্ত ওমানে খুব ফেমাস একজন হিরোইন, তার সাথে আরিয়ান চৌধুরীর মতো হিরো ডান্স করতেই পারে। ডান্স করতে করতে আরিয়ানের নেহা পার্টি থেকে গায়েব হয়ে গেল। আরিয়ানের ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। আরিয়ান আর নেহা ব্যাক সিটে বসে একে অপরের গায়ের সাথে লেপ্টে আছে। আরিয়ানের হাতে বিয়ারের বোতল। দুজনের শেষ গন্তব্য কোনো এক 5 স্টার হোটেলের বেডে। তবে তার আগে অবশ্যই আরিয়ান চৌধুরী মেয়েটাকে পরীক্ষা করে নিবে। যদি মেয়েটি অন্যের ইউজ করা হয় তাহলে অন্য মেয়ের ব্যবস্থা করে নিবে আরিয়ান চৌধুরী। সকাল থেকে সুমু আর শেহরাজের অবস্থা কাহিল। ঠান্ডায় একের পর এক হাঁচি দিয়েই চলেছে। দুজনা এই নিয়ে 20 কাপ আদা চা শেষ করেছে। আইয়ুবরা ওদের দুজনের অবস্থা দেখে মিটিমিটি হাসছে আর শেহরাজের পিছনে লাগছে। ব্যালকনিতে ল্যাপটপের সামনে হাতে চায়ের কাপ নিয়ে বসে আছে শেহরাজ। সুমু বেডের উপর উপুর হয়ে শুয়ে ফোন বেডের উপর রেখে ফোনে কিছুক্ষণ পর পর স্ক্রল করছে আর কি যেন দেখছে। পাশে চায়ের কাপ থেকে ধোয়া উঠছে। শেহরাজ এক পলক পেছনে ফিরে সুমুকে দেখলো। সামনে তাকিয়ে ল্যাপটপে মন দিতে দিতে বলল, আমি ফোনটা আসার মেরে ভাঙ্গার আগে ফোন থেকে নজর সরিয়ে চাটা শেষ করো। সুমু ফোনে এতটাই ডুবে আছে যে শেহরাজের কথা কান পর্যন্ত পৌঁছায়নি সুমুর। শেহরাজ আবারও পিছনে ফিরে তাকালো সুমুর দিকে। ফোনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে সুমু। সুমুর হাসি দেখে ভ্রু কুচকে ফেলল শেহরাজ। সুমু কোনো ভিডিও দেখে হাসছে না, এটা শেহরাজ শিওর, কারণ ভিডিওর আওয়াজ একটু হলেও শেহরাজের কানে আসতো। আবার সুমুর কানে ইয়ারফোন পর্যন্ত নেই। তাহলে হাসির কারণটা কি জানার জন্য উঠে দাঁড়ালো শেহরাজ। গিয়ে দাঁড়ালো সুমুর পেছনে। সুমু এখনো খেয়াল করেনি শেহরাজকে। শেহরাজ ভ্রু কুচকে তাকিয়ে দেখলো সুমু ফোনের স্ক্রিনের উপর বাংলা ওয়ার্ডে অনেক কিছু লেখা, সেগুলো পড়ে সুমু হাসছে। শেহরাজ একটু ঝুঁকে ফোনটা নিয়ে নিল। সুমু আচমকাই বলে ফেললো, এই কোন শালারে? কথাটা বলে শোয়া থেকে উঠে তাকাতেই চোখ চরক গাছ সুমুর। ভুল মানুষকে ভুল কথা বলে ফেলেছে বলে দাঁত দিয়ে জিহ্বা কামড়ে ধরলো সুমু। দাঁত কেলিয়ে হেসে বলল, ও আপনি? হাঁচি দিল সুমু। শেহরাজ তখনও সুমুর দিকে একইভাবে তাকিয়ে আছে। সুমু আবারও হেসে বলল, আসলে আমি বুঝতে পারিনি খান সাহেব, ভুল করে বলে ফেলেছি, সরি। শেহরাজ ভ্রু কুচকে বলল, আমি তোমার শালা হই? সুমু আবারও দাঁত দিয়ে জিহ্বা কেটে দুপাশে মাথা নাড়িয়ে বলল, মালাই ষাট, আপনি আমার শালা হতে যাবেন কোন দুঃখে? আপনি তো আমার বর। ওটা তো ভুল করে বলে ফেলেছি। ফোনে এগুলো কি পড়ে হাঁটছো তুমি? ও ওটা ওটা তো গল্প। আমি ফোনে সময় পেলেই গল্প পড়ি। মাইশাপুর বিয়েতে আসার পর থেকে যা যা হলো, আমি সময়ই পাইনি আর গল্প পড়ার। জানেন কতগুলো গল্প এখনো পড়ার বাকি আছে। এগুলো পড়ে কি লাভ? আর তোমার না ঠান্ডা লেগেছে? এখন গল্প রাখো আর চাটা শেষ করে রেস্ট নাও। এখন এসব পড়লে মাথা ব্যথা করবে। সুমু একবার পাশে থাকা চায়ের কাপটার দিকে তাকিয়ে বেডের উপর হাঁটু মুড়ে বসে শেহরাজের গলা জড়িয়ে ধরে বলল, আমার একটা ইচ্ছে আছে খান সাহেব। শেহরাজ মুচকি হেসে সুমুর গালে ঠোঁট ছুঁয়ে বলল, কি ইচ্ছে সুইটহার্ট? আমিও একটা গল্প লিখতে চাই খান সাহেব, আপনাকে আর আমাকে নিয়ে। সুমু আলতো হেসে বলল। শেহরাজ ভ্রু কুচকে সুমুর দিকে তাকিয়ে বলল, এতে লাভ? শুধু শুধু চোখ নষ্ট করে কোনো লাভ নেই। তোমার এখন আমাকে ফুল নেকের দেখার বাকি আছে। এইসব গল্প লিখতে হবে না তোমাকে। সুমু কিছুটা লজ্জা পেল, জেদ ধরে বসে রইল।
সে যখন বলেছে গল্প লিখবে তার মানে সে লিখবে। সেহরাজ বাধ্য হয়ে সুমুর জেদের কাছে নিজের পরাজয় স্বীকার করে অনুমতি দিল সুমুকে গল্প লেখার, তবে তার সাথে কিছু শর্তও জুড়ে দিল। সুমু সব শর্ত মেনে রাজি হলো। খুশিতে আটখানা সুমু। শেহরাজের গালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো সুমু। সুমুর আচমকায় ঘটানো কাজে শেহরাজ অবাক হলো, তবে মুখে কিছুই বলল না। সুমু লজ্জা পাবে ভেবে, আর সুমুর লজ্জা মাখা মুখটা দেখলে শেহরাজের সুমুকে কাছে পেতে ইচ্ছা করে, তাই চেপে গেল ব্যাপারটা। সুমুর পাগলামি দেখে শেহরাজ আলতো হেসে বলল, গল্প লিখবে তা ঠিক আছে, তবে গল্পের নাম আর পেজের নাম কি দিবে তা ঠিক করেছো? সুমু কিছুটা ভেবে বলল, যা আপনার তা আমার, আর তাই পেজটা শুধু আমার একার হবে না, আপনারও হবে। তাহলে সুমাইয়ার সুমু আর শেহরাজের রাজ, তাই আমি পেজের নাম দিব সুমুরাজ। নামটা সুন্দর না? শেহরাজ মুচকি হেসে বলল। খুব সুন্দর সুইটার, গল্পের নাম কি দিবে? সুমু এবার আর ভাবলো না, না ভেবেই বলল, গল্পটা যেহেতু আপনার আর আমাকে নিয়ে লিখব, আর আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ আর ভালোবাসার মানুষটা যেহেতু আপনি, শুধু গল্পের নাম হবে খান সাহেব। শেহরাজ আবারও হাসলো। সুমুকে নিজের সাথে জড়িয়ে নিয়ে চায়ের কাপটা সুমুর হাতে দিয়ে বলল, খুব সুন্দর নাম। আফতাব চৌধুরী পেছনে দুই হাত বেঁধে গার্ডেনে পায়চারি করছেন। সকাল থেকে তিনি তার একমাত্র গুণধর পুত্রকে 100 বার কল করেছেন, কিন্তু আরিয়ান একবারও কল রিসিভ করেনি। আফতাব চৌধুরী কাল রাত থেকে বড্ড ক্ষেপে আছে ছেলের উপর। হঠাৎ বাড়ির গেট দিয়ে সাই সাই করে দুটো হোয়াইট মার্সিডিজ ঢুকলো। সামনের গাড়ি থেকে 4 জন গার্ড নেমে দৌড়ে গিয়ে পেছনের গাড়ির দরজা খুলে দিল। গাড়ি থেকে নেমে দাঁড়ালো আরিয়ান। আরিয়ান ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পারছে না দেখে গার্ড দুজন তাকে ধরতে নিলে সে হাত দিয়ে বারণ করে দিল। সরে গেল গার্ড দুজন। ঢুলতে ঢুলতে আরিয়ান এগিয়ে আসলো। আফতাব চৌধুরী ছেলের কাণ্ড দেখে ভ্রু কুঁচকে ছেলের সামনে এসে দাঁড়ালো। গম্ভীর স্বরে বলল, কাল থেকে কতবার কল করেছি তোমায়, কল পিক করছিলে না কেন? ওহ ড্যাড, আমি অনেক বিজি ছিলাম। আর ব্যস্ততার সময় আমাকে বারবার কল করবে না তো, বিরক্ত লাগে। আফতাব চৌধুরী কিছুটা হুঙ্কার ছেড়ে বলল, এখানে এসে এসব অসভ্যতা না করলে চলছিল না তোমার? ওহ কাম অন ড্যাড, ইটস কল্ড অ্যাডিকশন, নট অসভ্যতা। তুমি কি কোনোদিনও শুধরাবে না আরিয়ান? ড্যাড ড্যাড ড্যাড, মাই সুইট ড্যাড, শুধরাবো তো, তবে তার আগে বলো তো আমার ভিতর ভালোটা কি? আফতাব চৌধুরী কিছু বলার আগে আরিয়ান আবারও বলল, খুঁজে পাবে না তো ভালোটা, কারণ আমার ভিতর ভালো কিছুই নেই। আর তুমি নিজেই বলো ড্যাড, এত খারাপকে ভালো বানানোর মতো এত সময় কই আমার হাতে। তাই আমি ঠিক করেছি আমি এমনই থাকবো। অন্তত কালকের রাতটা নিজেকে সামলে রাখতে পারতে। হঠাৎ করে এই পার্টি থেকে গায়েব হয়ে গেলে। কাল রাতের পার্টিতে তো তোমার জন্যই থ্রো করেছিলাম, আর তুমি কি না। ড্যাড প্লিজ, আমি এখন অনেক টায়ার্ড, আমাকে রুমে যেতে দাও। কথাগুলো বলে আরিয়ান ঢুলতে ঢুলতে বাড়ির ভিতরে চলে গেল। দুজন গার্ড বাড়ির বাহিরে রইল, আর দুজন আরিয়ানের পিছু পিছু গেল। আফতাব চৌধুরী হতাশার নিঃশ্বাস ফেলে ছেলের যাওয়ার পানে তাকিয়ে রইল। বিকাল 4টা বাজে। আরিয়ান ঘুম থেকে উঠলো, ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। পরনে সাদা রঙের একটা টাওয়েল, বুক আর পিঠের উপর দিয়ে পানি গড়িয়ে পড়ে টাওয়েল ভিজে যাচ্ছে। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ে মেঝে ভিজে যাচ্ছে। বেড থেকে অ্যাপেল কোম্পানির ফোনটা হাতে তুলে নিল। আবারও ড্রেসিং টেবিলের সামনে এসে ক্যামেরা অন করে মিররের ভিতর দিয়ে নিজের একটা হট পিক নিল। ইনস্টাগ্রামে ঢুকে হট শাওয়ার ক্যাপশন লিখে ছবিটা পোস্ট করলো। সাথে সাথে লাইক কমেন্টের জোয়ার বয়ে গেল। কমেন্ট না চেক করে বেরিয়ে গেল ইনস্টাগ্রাম থেকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত হয়ে পড়ল। ঘড়ির কাঁটা সময় সন্ধ্যা 6:30। শেহরাজ ব্যালকনিতে বসে আছে, চোখ দুটো তার ফোনে আটকে আছে। সুমু ও রিসোর্টের কিচেনে খুব সুন্দর করে চা বানাচ্ছে, কারণ তার খান সাহেব কফির থেকে চা বেশি পছন্দ করে। 2 কাপ চা ট্রেতে করে নিয়ে এসে দাঁড়ালো শেহরাজের সামনে। 1 কাপ চা শেহরাজের হাতে দিয়ে আরেক কাপ চা টেবিলের উপর রাখলো। ট্রেটা নিয়ে কিচেনে রেখে এসে আবারও ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। শেহরাজের পাশে চেয়ারে বসতে গেলে শেহরাজ সুমুর কোমর আঁকড়ে ধরে নিজের উরুর উপর বসালো। নিজের কাপটাতে একবার চুমুক দিয়ে সুমুর ঠোঁটের সামনে ধরলো। সুমু মুচকি হেসে চায়ের কাপে চুমুক বসালো। শেহরাজ সুমুর ঠোঁটের কাছ থেকে কাপ সরিয়ে এনে নিজে আবারও চুমুক বসিয়ে বলল, নাও পারফেক্ট। সুমু ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি? শেহরাজ হালকা দুষ্টু হেসে বলল, সুগার। সুমু আলতো হেসে আবারও শেহরাজের হাত থেকে কাপটা নিতে গেল। শেহরাজ চায়ের কাপটা দূরে সরিয়ে বলল, নাও ইটস অনলি মাইন, আই কান্ট শেয়ার উইথ ইউ এনিমোর সুইটার। সুমু কিছুক্ষণ শেহরাজের দিকে তাকিয়ে রইল। টেবিল থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক বসালো।
শেহরাজ নিজের চাটা শেষ করে টেবিলের উপর কাপটা রেখে সুমুর হাতের কাপটাও কেড়ে নিল। সুমুর কিছু বলার আগেই এক চুমুকে চাটা শেষ করলো। চায়ের কাপটা টেবিলের উপরে রেখে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে ইনস্টাগ্রামে ঢুকলো। ইনস্টাগ্রামে ঢুকতে আরিয়ানের পিকটা সামনে আসলো। সুমু আরিয়ানের পিকটা দেখে একটা দুষ্টু বুদ্ধি আটলো মাথায়। তার চা কেড়ে নিয়ে খাবার শোধ নেওয়ার জন্য বলল, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ হট। দেখছেন খান সাহেব, আরিয়ান চৌধুরী কতটা হট। হাতের ফোনটা দূরে ছুঁড়ে ফেলে দিল শেহরাজ। মুহূর্তে ফোনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুমু ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। শেহরাজ এখনো তাকায়নি সুমুর দিকে। উঠে দাঁড়িয়ে সুমুকে টানতে টানতে রুমে নিয়ে আসলো। বেডের উপর সুমুকে ফেলে আলমারি থেকে দুটো ওড়না বের করে আনলো। সুমু শিওর আজ তার দিন শেষ। সে ভয়ে চোখ বন্ধ করে কালেমা পাঠ করছে। শেহরাজ সুমুর দুই হাত বেডের সাথে বাঁধলো। আচমকাই কিছু একটা শব্দ পেয়ে সুমু এক চোখ খুলে তাকালো। এক চোখ দিয়ে পুরো রুম পরখ করে দেখলো রুমের কোথাও শেহরাজ নেই। দুই চোখ মেলে তাকালো সুমু। ঘন ঘন চোখের পল্লব নেড়ে আবারও পুরো রুমে চোখ বুলালো। না, কোথাও তার খান সাহেব নেই। সুমুর ভ্রু কুচকে এলো। বিড়বিড়িয়ে বলল, আমাকে এইভাবে বেঁধে রেখে কোথায় গেল খান সাহেব? আমাকে বেঁধে পেটানোর জন্য কি মোটা বড় লাঠি আনতে গেল? সুমুর কথার মাঝে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসলো। সুমু বুঝতে পারলো না এখানে কি হতে চলেছে। সে আবারও বিড়বিড়িয়ে বলল, আজব তো, এই খান সাহেব করছেটা কি? তখনই ওয়াশরুমের দরজা খোলা শব্দ হলো। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে সুমু চোখ কপালে উঠে গেল। শেহরাজ মাত্র সাবান নিয়ে বেরিয়েছে, পরনে হোয়াইট রঙের টাওয়েল। শরীরটা একটু মুছেনি, টপ টপ করে চুল বুক বেয়ে পানি পড়ছে। শেহরাজ এগিয়ে আসলো সুমুর কাছে। দুই হাত সুমুর দু কাঁধের পাশে রেখে ঝুঁকে রইল সুমুর উপর। সুমুর মুখের উপর ফু দিয়ে সুমুর কপালের উপর চলে আসা অবাধ্য চুলগুলোকে সরিয়ে দিল। সুমু নির্লজ্জের মতো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে শেহরাজের দিকে। সুমু ও বড় করে ঢোক গিলে বলল, আপনি এইভাবে এখন কেন? ঠান্ডা। শেহরাজ বাঁকা হাসলো। সুমুর ঠোঁটে ওপরে হাত রেখে বলল, হট লাগে? সুমু পুনরায় ঢোক গিলে বলল, আসলে খান সাহেব আমি তখন উফ সুইটহার্ট, হট লাগে কিনা বলো। সুমু চোখ বন্ধ করে একবার বড় করে নিঃশ্বাস ছাড়লো। এতেই শেহরাজ তার উত্তর পেয়ে মুচকি হাসলো। সুমু চোখ মেলে তাকানোর আগে শেহরাজ সুমুর গলায় মুখ গুজে পড়ে রইল। শেহরাজের ঠান্ডা শরীরের স্পর্শে কেঁপে উঠল সুমু। শেহরাজ মুখ তুলে সুমুর দু হাতের বাঁধন খুলে দিয়ে আবার সুমুর গলায় মুখ গুজলো। হাত চারা পেয়ে সুমুর শেহরাজের উন্মুক্ত পিঠ আঁকড়ে ধরল। শেহরাজ মুচকি হেসে বলল, Your escape pen is your nails. Your personal notebook is my book, sweetheart. সুমু মৃদু লজ্জা পেয়ে আরো জোরে আঁকড়ে ধরল শেহরাজকে। শেহরাজ গলা থেকে মুখ তুলে তাকিয়ে রইল সুমুর লজ্জা মাখা মুখটা দেখে। এই লজ্জা মাখা মুখটা শেহরাজের ভীষণ পছন্দের। শেহরাজের আজ কোনো বাধা মানতে ইচ্ছা করছে না, ডুবে যেতে ইচ্ছা করছে সুমুর মাঝে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।